দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমা খাত আমি যদি এক কথায় বলি পুরা খাতটা একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি উই আর রিঅর্গানাইজিং। নিয়মকানুন যেগুলা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই এখান থেকে অনেক বিমাকারী বিমা গ্রহীতারা কিছুটা সরে গেছে। এখন নতুনভাবে সংগঠিত বা পুনর্গঠিত বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ফোরাম সবাই নতুনভাবে নির্বাচিত হয়েছে, আপনারা জানেন, নির্বাচিত বা নিয়োগকৃত। এর মধ্যে দিয়ে সবাই একটা মোটামুটি একটা পুনর্গঠনের দিকে যাচ্ছে, হুইচ ইজ পজিটিভ, একটা ভালোর দিকে যাচ্ছে আস্তে আস্তে। আপনার প্রশ্নের দুইটা অংশ আসলে বলে দেয় এখানে। গ্রাহক বান্ধব নীতিমালার অভাব আছে এটা আমি মনে করি না। আমাদের নীতিমালা খুব ভালো। অনেক দেশের বিমা খাতের যে নীতিমালা আছে, আমাদের নীতিমালা অত্যন্ত কম্প্রিহেন্সিভ, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে প্রবলেম আমাদের। ওইটাই হলো আসল জিনিস। নীতিমালা ঠিকমতো প্রয়োগ করার ক্ষেত্রে আন্তরিকতার অভাব সব জায়গায় রয়ে গেছে, বিমাকারীর, বিমা গ্রহীতার, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো কর্তৃপক্ষ যতটা আন্তরিকভাবে দেখার চেষ্টা করেন, বিভিন্ন জনবল সংকট বা অন্যান্য সংকটের কারণে দেখা হয় না। যার ফলে আমি বলবো এক কথায় যে আমাদের নীতিমালা অত্যন্ত কম্প্রিহেন্সিভ নীতিমালা আছে, কিন্তু প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না। নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় আসলে আমাদের একটা বড় আলোচ্য বিষয়। প্রায়শই আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে যে অনেকগুলো কোম্পানি জরিমানার সম্মুখীন হয়, বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে। কিন্তু এই জায়গায় আমাদের যে জিনিসটা মূল দেখতে হবে, নন লাইফ বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় আসলে বড় বড় খাতগুলা কোনটা। আমাদের এক্সপিরিয়েন্সে যদি বলি, আমি আপনাকে অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি আমরা হলাম প্রবাবলি মার্কেটের সবচেয়ে কম ব্যবস্থাপনা ব্যয় করে যে কোম্পানিগুলো তার মধ্যে একটা। আমরা ইভেন আমাদের যতটুকু অ্যালোকেটেড, আমরা যতটুকু করতে পারি, এই বছরও ফার্স্ট কোয়ার্টারে আমরা তার 50%-এরও নিচে করেছি। তার মানে আমরা ইচ্ছা করলে আরও এর ডাবল ব্যবস্থাপনা ব্যয় করতে পারতাম। তাহলে এটা করা সম্ভব হচ্ছে কিভাবে? মূল কারণটা হলো অনিয়ন্ত্রিত কমিশন। আমাদের জানেন যে নন লাইফ বিমাতে 14.25% পর্যন্ত এজেন্ট কমিশন দেওয়া যায়। আমি যদি আমাদের কোম্পানির কথা বলি, যে খাতগুলো সবচেয়ে বড় নন লাইফ, এই যে ম্যানেজমেন্ট, আমাদের যেমন একটা বড় সুবিধা, আমাদের পরিচালনা পর্ষদের সবাই সামরিক বাহিনীর চাকরিরত কর্মকর্তা, সিনিয়র অফিসার্স, শুধু দুজন নিরপেক্ষ মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছাড়া। সো আমাদের এই ক্ষেত্রে কোনো গাড়ির কোনো খরচ নাই, তারা তো সরকারি গাড়ি প্রাপ্য। সো আমরা এইখান থেকে বিমা কোম্পানির থেকে কোনো গাড়ি দেওয়া লাগে না। তো বাট সকলের জন্য তো এক অবস্থা না। এই যানবাহন খাতটাও একটা বড়, যত গাড়ির সংখ্যা বেশি তত মেনটেনেন্স ব্যয় বেশি, তত তাদের ড্রাইভার বা অন্যদের ব্যয় বেশি। সো যানবাহন খাতটা যদি আর একটু কন্ট্রোল করা যায়, প্রথমটা বললাম অনিয়ন্ত্রিত কমিশন, দ্বিতীয় যানবাহন খাত, তৃতীয় হলো আমরা অনেকেই ইন্ডাস্ট্রির কথা বলছি আমি ওভারঅল, অনেক সময় সিএসআর বলি আমরা, বাট সিএসআর এর জন্য কি খরচ করছি এটা কিন্তু দেখি না। আমরা সিএসআর এর নামে যে খরচটা করি অনেক সময় দেখা যায় কোম্পানির প্রচারণার জন্য সেটা করছে। এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করতে পারি আমরা, যে অ্যাকচুয়ালি কোনটা সিএসআর কতটুকু করছি, আর আমরা একটা ছোট একটা অনুষ্ঠান করতে যাই কি পরিমাণ খরচ করছি, এই জায়গাগুলো করলে আমি শিওর এই ব্যয়ের মধ্যে যে সীমা দেওয়া আছে এটার মধ্যে থাকা সম্ভব। আমি কেন বলছি সম্ভব? বিকজ উই আর ডুইং ইট। আমরা তো এক্সপেরিমেন্ট করেই বলছি, আমরা করছি। আমরা যে প্রচার প্রচারণা করছি না তা তো না, আমরা মোটামুটি সবাই এখন আমাদের কোম্পানি নতুন হলেও এখন জানে। তার মানে শুধু যদি মেইনলি অনিয়ন্ত্রিত কমিশনটাকে বাগে আনা যায়, তাহলে আমার মনে হয় এটা কমানো সম্ভব। এটাই তো আসলে আস্থা কমার মূল কারণ। বিমা মানুষ কেন করে? বিমা মানুষ করে এই জন্য যে যখন সে বিপদে পড়বে তার ক্ষতিপূরণটা যেন ইমিডিয়েটলি পায়, সো দ্যাট ব্যবসা হোক, মোটর হোক, যাই হোক, ঘুরে দাঁড়াতে পারে। বিমার কাজটা তো সেটা, ক্ষতিপূরণটা দেওয়া, লাভ দেওয়া না। কিন্তু দাবি যদি ঠিক মতো সময় মতো না হয় তো আস্থা কমবেই। সো আপনার এই কোশ্চেনের সাথে আমার কোনো দ্বিমত নাই যে দাবির সাথে আস্থা একদম ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এইখানে যে পয়েন্টটা আমি বলবো, যে দাবি পূরণের প্রক্রিয়া কি জটিল কিনা? জটিল আমরা তৈরি করে ফেলি। উভয়েই, বিমা গ্রহীতা মানে যিনি বিমাটা নিচ্ছেন এবং বিমাকারী আমরা যারা বিমা দিচ্ছি, এক্ষেত্রে দুজনকেই সচেতন হতে হবে। আমি উদাহরণ বলি আপনাকে, মনে করেন আমরা আমাদের কোম্পানি আমরা বড় বড় পাওয়ার প্ল্যান্টের বিমা করি। পাওয়ার প্ল্যান্টের অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট মানে একটা বড় অঙ্কের দাবি আসে। তো বড় একটা অঙ্কের দাবি যদি আমি সঠিকভাবে যাচাই বাছাই করে না দিই, তাহলে তো আমি অডিটে কর্তৃপক্ষের কোশ্চেনের সম্মুখীন হব, বা আমি এই টাকা জোগাড় করবো কোত্থেকে? যখনই একটা ক্লেম হবে পাওয়ার প্ল্যান্ট বা এই ধরনের বড় দাবি, তারা একটা ইন্টিমেশন দিবে যে দাবি এত টাকা। দেখা গেল যখন ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ার জরিপকারী জরিপ করে, 1 কোটি টাকা দাবি হলে জরিপে আসে 10 লাখ টাকা, 20 লাখ টাকা মাত্র। এটা জরিপকারীর অপরাধ না, অ্যাকচুয়াল ক্ষতি কিন্তু ওইটা। বাট যখনই ওই 1 কোটি টাকা দাবি একটা আসলো, আমরা যখন বললাম কাগজপত্র দিব, ওই 1 কোটি টাকা তো অরিজিনাল ক্ষতি হয় নাই অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে আমি বলবো। যার ফলে এই কাগজপত্র দিতে গড়িমসি,
কাগজপত্র পাওয়া যায় না, অনেক সময় ফলস ডকুমেন্ট জরিপকারী ধরে, পুরা জিনিসটা একটা লম্বা টাইম নিয়ে নেয়। সো বিমাকারী যেমন চেষ্টা করে যে আমার টাকাটা দেরিতে দিতে, হুইচ ইজ নট কারেক্ট, দে আর সাপোজ টু সকল কাগজপত্র ঠিকমতো পেলে 90 দিনের মধ্যে দাবি পরিশোধ করার কথা, কিন্তু যে সব ক্ষেত্রে কাগজপত্রই পাওয়া যায় না। আমি বললাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার প্রমাণ তো দিতে হবে, জরিপকারী জরিপ শেষ করতে পারে না, বারবার জরিপকারী চিঠি দিতে থাকে যে আমাকে এই কাগজ দেন, এই কাগজ পাচ্ছি না। আমরাও বিমা দাবি যারা করে তাদেরকে বলি আপনারা দেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা মনে করো কাগজ দিলেও পাবো না, না দিলেও পাবো না, একটা এরকম একটা ব্যাপার তো আমাদের দেশে আছেই। বাট ইদানিং আমি বলবো নন লাইফ ক্ষেত্রে, স্পেশালি নন লাইফ ক্ষেত্রে কিন্তু লোকজন সচেতন, নন লাইফের দাবি অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই, নন লাইফের বিমা যারা করে তারা বিমা জানে ইদানিং। কিন্তু তারপরও যে ক্ষেত্রেটা সবচেয়ে যেটা দেরি হয় সেটার মূল কারণ হলো অযৌক্তিক দাবি। 10 টাকা ক্ষতি হলে 100 টাকা দাবি করার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা থেকে যদি আমরা বেরোয় আসতে পারি, তখন বিমাকারীও কিন্তু কোনো উপায় নেই তার দাবি সময় মতো পরিশোধ না করে। আমি যদি আপনার বিমাকারী হই, আপনি যদি সকল কাগজপত্র আমাকে দিয়ে দেন, তা আমার তো আপনাকে বলার কোনো উপায় নেই যে আমি 90 দিনের বেশি টাইম নিব, কিভাবে বলবো আমি? সো দুই পক্ষর সচেতনতায় আমাদের এই দাবির সময়টা অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব। গ্রাহক সচেতনতা, আমি যদি নন লাইফ বিমার কথা বলি, গ্রাহক সচেতনতা আগের চেয়ে অনেক বেটার। ওভার লাস্ট 10 ইয়ার্স আমাদের বিমা ক্ষেত্রে, বিমা দিবস, অন্যান্য বিভিন্ন ব্যাপার স্যাপারে লোকজন এখন জানে যে বিমা দরকার। সরকারি কিছু কিছু বাধ্যবাধকতাও আছে যেগুলো নিয়ে তারা জানে যে বিমাটা দরকার। নন লাইফে এটা মাচ বেটার দেন লাইফ। লাইফে একজন গ্রাহক ওই গ্রামেগঞ্জে তাকে একটা এজেন্ট যে একটা বিমার পলিসি ধরাই দিচ্ছে, উনি আসলে জানেই না এই কোম্পানিটার কোন জায়গায় আছে। অনেকে জানেই না যে এই পলিসি তার সার্টিফিকেটে দেওয়া হয়েছে এটা সত্যি কি মিথ্যা। বাট নন লাইফের ক্ষেত্রে কারা বিমা করে? সাধারণত বড় বড় ব্যবসায়ী তাদের মিল কারখানার বিমা করে। একদম সর্বনিম্ন করে একজন লোক যে বিদেশে যাওয়ার সময় একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নেয়, বিদেশে যে যাইতে পারে তার তো কিছু টাকা আছে। আবার একটা গাড়ির বিমা যে নেয় তার তো গাড়ি কেনার ক্ষমতা আছে। তো যে লোকগুলা গাড়ি কেনার ক্ষমতা, মিল কারখানার মালিক হওয়ার ক্ষমতা, সক্ষমতা আছে, ওনারা সচেতন, ওনারা জানে যে বিমা দাবি কীভাবে করতে হয়, কোত্থেকে পাওয়া যায়। তারপরও আমি মনে করি আপনি যদি পার্সেন্টেজ অনুযায়ী যান, তাহলে কয়জন লোকের গাড়ি আছে বাংলাদেশে? নট ইভেন 2-3-4%। তার মানে বাকি 95% লোক কিন্তু সচেতন হচ্ছে না। এই সচেতনতা বাড়াইতে গেলে সরাসরি সরকারি হস্তক্ষেপ লাগবে। কেন? আমি একটু টাইম নিয়ে এই কোশ্চেনটা বলি। এমনি তো আমাদের উপর লোকজনের আস্থা নাই, বিমাকারীর উপর আস্থা নাই। বাজারে গল্প প্রচলিত আছে জুতার নাকি সোল ক্ষয় হয়ে যায় তবুও ক্লেম পাওয়া যায় না, যদিও আমি এটার সাথে একমত না। তারপরেও আমি যদি আবার বলি যে না আপনি আসেন বিমা করেন, তো আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমি তো এখন ওই আস্থার জায়গায় যেতে পারি নাই। সো আমার হয়ে অন্যদের কথা বলতে হবে। কারা বলবে? সবচেয়ে ভালো হয় নিয়ন্ত্রণ সংস্থা, অর্থাৎ সরকার। সরকার যদি বলে বিমা করতে হবে, প্রথম কিছু বছর কিছু কিছু বিমার জন্য বাধ্যবাধকতা করে দিক, এবং নিয়ন্ত্রণ সংস্থা বলে যে এই বাধ্যবাধকতা অনুযায়ী ক্লেম পরিশোধ করতে হবে, তাহলে কিন্তু ওভার এ পিরিয়ড অফ 5-10 ইয়ার্স লোকজন সবাই জানবে বিমার ব্যাপারটা। সো এটা একটা আমাদের কর্তৃপক্ষ বা সরকার একটা বড় ভূমিকা নিতে পারে। দ্বিতীয় হলো আপনারা মিডিয়া যদি, বাংলাদেশের লোকজন মিডিয়ার প্রতি অত্যন্ত আস্থা, মিডিয়া যা বলবে বাংলাদেশের লোক একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে, এটার কোনো সন্দেহ নেই। সো মিডিয়া যদি পজিটিভলি চালায়, আমাদের ম্যাক্সিমাম রিপোর্টগুলো মাঝে মাঝে দুঃখের সাথেই বলতে হয় শুধু ছিদ্রান্বেষণ, মানে কোন জায়গায় কার ফল্ট ধরবো, ফল্টের সাথে সাথে যদি ভালোগুলো একটু প্রচার করে, এই কোম্পানিটা তো ফল্ট করে না, এই কোম্পানি ভালো করছে, কিন্তু ওইটার খবর আপনি দেখবেন না। আপনি হলো যখনই কোনো অন্যায় কেউ করবে শুধু ওইটার খবর। পজিটিভ জিনিসগুলোও যদি প্রচার করে মিডিয়া, তাহলে আরেকটা ভালো প্রচার হবে। আর আরেকটা পয়েন্ট বলবো আমরা কিন্তু এখন আর বলতে পারি না যে আমরা নতুন একটা দেশ, অনুন্নত একটা দেশ, আমাদের লোকজন সারা পৃথিবীতে কাজ করছে। তো আমরা যদি শিক্ষা কার্যক্রমের মধ্যে বিমাটা ঢুকাতে পারি, কোনো একটা স্ট্যান্ডার্ডে, যে প্রাইমারির পরে একটা স্ট্যান্ডার্ডে যদি বিমার প্রয়োজনীয়তা, বিমাটা কি, এটা আমাদের শিক্ষা কার্যক্রম, স্কুল কলেজগুলোর পাঠ্যক্রমের মধ্যে কোনোভাবে ছোটোখাটোভাবে ইনক্লুড করতে পারি, তাহলে কিন্তু ওই একবারে সবাই এডুকেটেড হয়ে বেরোয় আসবে। তখন আর আমাকে ঘরে ঘরে যেয়ে বলতে হবে না, এডুকেশনের সাথেই বুঝবে যে বিমাটা দরকার, বিমাটা কেন দরকার, কী জন্য দরকার, সঠিক বিমা কীভাবে করা যাবে। এটা আমি 3টা পয়েন্ট বললাম, যে প্রথম হলো সরকার, দ্বিতীয়ত মিডিয়া, তৃতীয়ত শিক্ষা কার্যক্রমের মধ্যে ইনক্লুড করা। দুইটা একই জিনিস। প্রথম হলো মানসিকতার সমস্যা, আর দ্বিতীয় হলো আস্থার জায়গাটা। মানসিকতার সমস্যা কীভাবে, আমি একটা উদাহরণ দিই। আমাদের একটা সুন্দর অ্যাপ আছে, হুইচ ইউ ক্যান সি ইট অন আওয়ার ওয়েবসাইট, এবং অ্যাপে আপনি মোটর বা স্বাস্থ্য বিমা যে কোনো ইন্স্যুরেন্সটা আপনি একদম উইথ ক্লিক ইউ ক্যান বাই। তো আমাদের অ্যাপটা কি করে লোকজন জানেন? অ্যাপে দেখে যে সেনা ইন্স্যুরেন্স বিদেশে যাওয়ার সময় স্বাস্থ্য বিমা বা যেটা ওই যে মেডিকেল ইন্স্যুরেন্স আমরা বলি, এটা দিতে পারে। ওখান থেকে কিন্তু ইচ্ছা করলে উনি একটা কার্ড দিয়ে একদম প্রায়
রেট দেওয়া আছে কিনতে পারে, উনি করবেন না। ম্যাক্সিমাম লোক কী করে জানেন, ওটা দেখে তারপর অফিসে যোগাযোগ করে যে আমরা এই বিমাটা নিতে চাই, আপনার ওইখানে ওয়েবসাইটে দেখছি এই বিমাটা নিতে চাইলে কত % কমিশন দিবেন। সো এই কাজটা কেন হচ্ছে, একটা হলো বিমা সেক্টরের উপরে যে আস্থার কিছুটা সংকট, এই কারণে গ্রাহকরা সরাসরি ওখান থেকে কিনতে সাহস পায় না, মনে করে আমি কিনে আবার কি এটা এয়ারপোর্টে গেলে কি আমাকে অ্যালাউ করবে, বা এটাকে আসলেই আমি ক্লেম পাবো, এই একটা জায়গা। আর দ্বিতীয়ত হলো মানসিকতা, আমরা ওই যে বললাম ওয়েবসাইটে দেখছি, তারপর একটু যাচাই করে দেখি না করা যায় কিনা। আর কোম্পানিগুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা এখনো পর্যন্ত বিমা সেক্টরে আসলে যারা আসে নতুন, এদের কিন্তু ফার্স্ট চয়েস না, সেকেন্ড চয়েসও না, থার্ড চয়েসও না। প্রথমে অনেক জায়গায় চেষ্টা করে না পাইলে তারপরে বিমার চাকরি নেয় একটা নতুন ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে বের হয়ে। সো তারা কিন্তু অন্য অন্য সেক্টরে, আপনি যদি ব্যাংকের কথা বলেন, ওই সেক্টরে যারা জয়েন করছে তারা যতটুকু প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তির সাথে মোর ফ্রেন্ডলি, আমাদের সেক্টরে যারা আসছে ওরা অতটা ফ্রেন্ডলি এখনো হয়ে পারে নাই। দিস ইজ অ্যানাদার রিজন। সো ওই ঘুরাই ফিরে ওটা আসবে প্রশিক্ষিত জনবল। আমাদের প্রযুক্তিটাকে আরও জনবান্ধব করতে গেলে বা বিমা সেক্টরে প্রযুক্তির অনুপ্রবেশ করতে গেলে প্রশিক্ষিত জনবল ইজ এ মাস্ট। হচ্ছে নতুন কোম্পানিগুলো কিন্তু এখন আপনি দেখবেন, আমরা যারা 4th জেনারেশন 3rd জেনারেশন কোম্পানি, এরা কিন্তু প্রযুক্তি নির্ভর, এরা প্রযুক্তির বাইরে যাচ্ছে না। অ্যান্ড এই ক্ষেত্রে আমি আরও বলবো, এখন যে আইডিয়ারে যেভাবে সকল কিছুই, আমাদের কর্তৃপক্ষের কথা বলছি, সব কিছু এই আইটির মধ্যে নিয়ে আসছে, আমার মনে হয় নেক্সট উইদিন 2 to 5 years এটা আরও অনেক ভালো অবস্থানে যাবে বলে বিশ্বাস করি। ব্যাংক ইন্স্যুরেন্স সহায়ক লাইফের জন্য হচ্ছে, খুবই ভালো হচ্ছে। আপনারা দেখবেন টিভিতে আজকাল আমরা দেখছি, সিটি ব্যাংকে যান, যে কোনো কোম্পানির বিমা গ্রহণ করেন, অলরেডি পরিচিত একটা অ্যাড চলে আসছে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কেন ব্যাংক খুব সরাসরি সাহায্য করতে পারে, লাইফের পুরা প্রোডাক্ট রেঞ্জও ব্যাংক ইন্স্যুরেন্সের আওতার মধ্যে, পুরা প্রোডাক্ট রেঞ্জটা ব্যাংক ইন্স্যুরেন্স সাপোর্টেড। সো যখনই একটা গ্রাহক ব্যাংকে যাচ্ছে, ব্যাংক তার এজেন্ট হিসাবে কাজ করছে এবং বলতে পারে যে আপনি লাইফের প্রোডাক্টটা অমুক কোম্পানিতে নিতে পারেন, তার সাথে যে কোম্পানিগুলো বা 3-4টা কোম্পানির কথা বলতে পারে তারা। বাট নন লাইফে যেটা হচ্ছে, আমাদের প্রোডাক্ট রেঞ্জ তো পুরোটা এখনো ব্যাংক ইন্স্যুরেন্সের আওতায় আসে নাই, শুধু মোটর, স্বাস্থ্য বিমা এরকম 2-1টা এসছে। তো এইটা তো আমাদের মেইন ব্যবসার বড় উল্লেখযোগ্য অংশ না। আমাদের মেইন ব্যবসার এখন উল্লেখযোগ্য অংশ হলো আপনার মোটর, ফায়ার, মেরিন, এগুলা। সো এইগুলাও যখন ব্যাংক ইন্স্যুরেন্সের আওতায় আসবে, তখন আসলে সত্যিকারে আমরা ব্যাংক ইন্স্যুরেন্সের সুফলটা নন লাইফের ক্ষেত্রেও পাবো। বাট লাইফের ক্ষেত্রে ইট হ্যাজ অলরেডি স্টার্টেড, আ গুড সিস্টেম স্টার্টেড। কিন্তু সমস্যা ওই আর এক জায়গায়, সকল ব্যাংক তো সকল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে রাজি না। আমারটা কিন্তু 3টার কোটা পুরা হয়ে গেছে অনেক দিন আগেই। বাট অনেক কোম্পানি এখনও আছে যারা ব্যাংক খুঁজে পাচ্ছে না যারা তাদের সাথে পার্টনার হবে। সো এই জন্য ওভারঅল একটা পুরা ইন্ডাস্ট্রির একটা দরকার, একটা ডেভেলপমেন্ট দরকার, সো দ্যাট সকল ব্যাংক যে কোনো কোম্পানির সাথে এজেন্সি বা এই ব্যাংকের সঙ্গে চুক্তি করতে আগ্রহী হয়। বাট আমি খুবই আশাবাদী যে ব্যাংক ইন্স্যুরেন্স ইজ এ ভেরি গুড সিস্টেম। এক সময় টাইম সহ যখন অল প্রোডাক্ট এটার ভিতরে আসবে, অবশ্যই এটা একটা ভালো জায়গায় যাবে বলে আশা করি। প্রায় পুরোটাই আপনার সাথে আমি একমত। আমাদের যে ইকোনমির সাইজ, হুইচ ইজ নট স্মল, বাট সেই অনুযায়ী আমাদের বিমা কোম্পানির সংখ্যা অনেক বেশি। আমাদের পার্শ্ববর্তী সংখ্যা দেশগুলো যদি আপনি হিসাব করেন, রেশিও 50%-এ চলে আসে আমাদের অনুযায়ী। তো কোম্পানি যখনই বেশি, কেকের সাইজ একটাই ছোট, গ্রাহকের সংখ্যা বেশি হলে তো তখন অনিয়ম ঢুকবেই। এইটা একটা পয়েন্ট। অনেক বেশি কোম্পানি এবং কি বিবেচনায় কোম্পানিগুলো এসছে সেটাও আর একটা পয়েন্ট। সক্ষমতা হলো মেন পয়েন্ট। কোম্পানির লাইসেন্স একটা পেলাম, পাওয়ার পরে আমি ব্যবসা শুরু করলাম, আমার ওই ব্যবসাটা চালানোর সক্ষমতা আছে কিনা। আমি তো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে লাভ দেখলে হবে না, আমাকে কোম্পানির সক্ষমতা বাড়ায় একটা জায়গায় আনতে হবে যে আমরা উই আর কেপেবল অফ টেকিং কেয়ার অফ দি ক্লেমস। আমরা গ্রাহকের দাবি পূরণ করতে সমর্থ, আমরা আমাদের যে এমপ্লয়ি তাদেরকে যথোপযুক্ত জীবন ধারণের ব্যবস্থা করার সক্ষমতা কিনা। এগুলো না করে যখন একটা বিমা কোম্পানি ব্যবসা শুরু করেছে, 1-2 বছরের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। এইখানে যেমন অনেক কোম্পানি দিয়ে ফেলেছি, এখন আমাকে এটা তো আর আপনি এমনি এমনি বলতে পারবেন না যে আমি লাইসেন্স নিয়ে নিলাম। এখন আমার মনে হয় সক্ষমতা যাচাই করে, এটা আমার পার্সোনাল মতামত একদম, সক্ষমতা যাচাই করে আমরা ব্যাংকের যেমন অঙ্গীভূত একত্রীভূত হওয়ার কথা শুনছি, মার্জার বা আমাদের বিমা ক্ষেত্রেও এটা হয়তো খুব তাড়াতাড়ি এই ধরনের কোশ্চেন উঠবে যে আমাদের যেসব কোম্পানির সক্ষমতা নাই, তারা তো পুরো মার্কেটটা নষ্ট করছে, তাদের ক্লেম দেওয়ার সক্ষমতা নাই, মার্কেটে তো কেউ বলছে না ওই কোম্পানিটা ক্লেম দিতে পারে না, মার্কেট হচ্ছে বিমা সেক্টরে ক্লেম দিতে পারে না। সো সক্ষমতা যাচাই করে মার্জার বা অনেক দুর্বল কোম্পানি কি করা যায় সেটা যথোপযুক্ত কর্তৃপক্ষ যারা, তাদের একটা ডিসিশনে আসতে হবে।
বিমা খাত কেন পারছে না, তার প্রথম প্রথম কারণ হলো মানসিকতার প্রবলেম। আমি বলবো কেন মানসিকতার প্রবলেম। আমাদের ম্যাক্সিমাম বিমাটাকে আমরা সেবার চেয়ে ব্যবসাটা হিসাবে বেশি বেশি দেখি। এটা কিন্তু একটা সেবামূলক ব্যাপার, ব্যবসা তো হবেই, কিন্তু আমরা সবসময় ব্যবসাটাকে হয়তো প্রথমে স্থান দিই সেবার চেয়ে। কি হচ্ছে, টার্গেট ওরিয়েন্টেড জব দেখেন, কিছু কিছু জায়গায় কোম্পানিগুলোকে হয়তো বলে দেয় যে আমাদের বছরে এত টাকার বিজনেস করতেই হবে, টার্গেট। যখনই একটা এমডি বা সিইওর পরে একটা টার্গেট পড়ে যায়, সে কিন্তু ওই টার্গেট কিভাবে ফুলফিল করা যাবে, কত তাড়াতাড়ি করা যাবে, ওই ইয়েতে থাকবে। নতুন প্রোডাক্ট নিয়ে চিন্তা করার সময় তার হবে না। নতুন প্রোডাক্ট বা নতুন যে কোনো জিনিস চালু করতে গেলে কিন্তু আপনাকে ধরেই নিতে হবে যে ইনিশিয়াল ফিউ ইয়ার্স এটা আপনার প্রফিটেবল নাও হতে পারে, এবং হয় না সাধারণত। এটার পিছনে যে বিনিয়োগটা লাগে প্রথম দিকে, বিনিয়োগটা তো একটা নতুন প্রোডাক্টের পিছনে একটা বিনিয়োগ লাগবে না, ওই বিনিয়োগটা করতে হবে। সো প্রথম 1-2 বছরে এই প্রোডাক্ট আপনাকে লাভ দিতে নাও পারে। সো আমি যদি সবসময় আমি চিন্তা করি যে আমার তো টার্গেট পুরো করতে হবে, আমি তো নতুন প্রোডাক্টে যেতে পারবো না। সো এই যে বললাম মানসিকতার প্রবলেম, আমরা সব টার্গেট ওরিয়েন্টেডে যাই, এটা একটা বড় সমস্যা। কেন নতুন প্রোডাক্ট আসছে না? ব্যাংকে হলে এখানে আসছে না কেন? ব্যাংকে কেন আসছে? রিকোয়ারমেন্টের জন্য। পৃথিবীর সাথে তাল মিলাতে যে যত রিকোয়ারমেন্ট বাড়ছেন, ব্যাংকও নতুন প্রোডাক্ট। আচ্ছা, আগে ক্রেডিট কার্ড কয়জনের ছিল? এখন প্রত্যেকটা লোকের ক্রেডিট কার্ড আছে, বিকজ হি নিডস ইট। বাইরে যাইতে গেলে তার দরকার ক্রেডিট কার্ড, নতুন প্রোডাক্ট। ক্রেডিট কার্ডের সাথে সাথে শত শত নতুন প্রোডাক্ট আসছে। বিমাও কিন্তু নতুন প্রোডাক্ট, যখনই আমরা বুঝবো যে আমাদের দরকার এবং আমাদের ওই রিস্ক নেওয়ার মন মানসিকতা আছে, তখন নতুন প্রোডাক্ট আসবে। আমি উদাহরণ বলি আপনাকে, বাংলাদেশে মাত্র হাতে গোনা কয়েকটা কোম্পানি ক্রপ ইন্স্যুরেন্স বা ক্যাটেল ইন্স্যুরেন্সের মতো মাইক্রো ইন্স্যুরেন্সগুলোতে ইনভলভ। আমরা সবচেয়ে নতুন হলেও আমরাও কিন্তু এটার সাথে ইনভলভ। গ্রিন ডেল্টার মতো বড় কোম্পানির মতো আমরাও মাইক্রো ইন্স্যুরেন্সে ইনভলভ, একসাথে করছি আমরা অনেক জায়গায়। এই যে ক্রপ ইন্স্যুরেন্স আমরা শুরু করেছি, ক্রপ ইন্স্যুরেন্সে করতে যে আমরা দেখলাম এটার সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেক টাকার দরকার। আমরা আলু শেষ করে মেজ এখন আছে, এখানে আমরা করতে যেয়ে দেখেছি যে অনগ্রাউন্ডে কৃষকের কতটুকু উৎপাদন হওয়ার কথা, কতটুকু হয় নাই, এটা করতে যে আমরা সিসি বলি, ক্রপ কাটিং এক্সারসাইজ করতে যে আমাদের যে জনবল লাগছে, নতুন জনবল নিতে হচ্ছে। কৃষককে আমরা একটা ওয়েদার অ্যাডভাইজারি দিই, তাই সে তার মোবাইলে পেয়ে যায় প্রত্যেক সপ্তাহে কালকে বৃষ্টি হবে কি না হবে, কালকে কুয়াশা হবে কি না হবে, কতটুকু টেম্পারেচার হতে পারে, কৃষক ওই অনুযায়ী কাজ করছে। এই যে ওয়েদার অ্যাডভাইজারি করতে যে আমাদের নতুন খরচ আছে। এরপর আমরা দেখছি যে বিকজ অফ সাম ফাংশনস অ্যাট দি, মানে গ্রামে গঞ্জে মোরাল হ্যাজার্ড তো থাকবেই। একজনের হয়তো হওয়ার কথা 10 কেজি, হয়েছে 10 কেজি, কিন্তু সে বলবে না আমার হয়েছে 8 কেজি। ওই যে মোরাল হ্যাজার্ডগুলো, এটাও আছে। তো এই সব কিছু নিয়ে আমি এটা আমার লাভ হবে না ধরে নিয়েও কিন্তু আমরা এটার মধ্যে ঢুকেছি। কেন? কারণ আমার তো প্রোডাক্ট, আমার উপরে কোনো টার্গেটের প্রেশার নেই। সো নতুন প্রোডাক্ট আনতে গেলে প্রথম কথা হলো মানসিকতা, দ্বিতীয় হলো রিকোয়ারমেন্ট। যদি আমাদেরকে বোঝাইতে পারি, আমাদের সরকার হোক যে কেউ বোঝাইতে পারে কৃষককে যে তোমার বিমার দরকার আছে, অটোমেটিক্যালি দ্যাটস এ রিকোয়ারমেন্ট। বিমাকারী হিসাবে আমি তখন আগে যাবো, রিকোয়ারমেন্ট, আমরা একটা নতুন প্রোডাক্ট চালু করি। আমরা নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আনতেছি, আপনার ইলেকট্রনিক্স, মোবাইল ফোন বা ট্যাবের যে শুধু স্ক্রিন থেকে শুরু করে অন্য অন্য জিনিসপত্র। এইটা করতে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার হায়ার করতে হচ্ছে, খরচ তো আছেই। প্রথম প্রথম লোকজন তো আর ইচ্ছা করে ছুড়ে না ভাঙলেও কিছু একটা হলেই এক্সট্রা ক্লেম করবে, হয়তো ভাঙলো খালি স্ক্রিন, ক্লেম করবে পুরা ট্যাবের জন্য। এইগুলা চিন্তা করেই করতে হচ্ছে, রিকোয়ারমেন্টের জন্য আমরা করছি। সো ওই জায়গায় আমি বলছি মানসিকতা, যে আমাকে রিস্ক নিয়ে আমার রিস্ক অ্যাপেটাইট কতটুকু আমি নিতে পারবো, সর্বোচ্চ অতটুকু অনুযায়ী আমাকে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হবে। এই জন্য আমার উপরে, অর্থাৎ আমার বোর্ড আমাকে সাহায্য করতে হবে। মার্কেটে একটা রিকোয়ারমেন্ট থাকতে হবে, এই রিকোয়ারমেন্টটা ক্রিয়েট করবে কর্তৃপক্ষ বা শিক্ষা মাধ্যমে যে কোনো সরকারি পলিসি দিয়ে। এই সবগুলো একসাথে হলেই না নতুন প্রোডাক্ট হবে। সো আমাদের এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে। এর সাথে আমাদের যে জিনিসটা এখন, যে কোম্পানিগুলো যত তাড়াতাড়ি করতে পারবে, ওই যে আমি আগে যে বলেছি প্রশিক্ষিত জনবল। নতুন প্রোডাক্ট দিতে গেলেই তো আমার এই যে জনবলগুলো প্রশিক্ষিত, আমার নতুন ওয়েদার অ্যাডভাইজার নিতে হচ্ছে, নতুন ক্রপের এগ্রিকালচারিস্ট নিতে হচ্ছে, নতুন যারা সিসি করবে ক্রপ কাটিং তাদের নিতে হচ্ছে প্রশিক্ষণ। সো প্রশিক্ষিত জনবলও তাল রাখতে হবে, তাহলে নতুন প্রোডাক্ট দেওয়া যাবে, আদারওয়াইজ দেওয়া যাবে না। অনিয়ন্ত্রিত কমিশন আমাদের সবচেয়ে বড় সমস্যা। নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের গ্রোথের সবচেয়ে বড় সমস্যা হলো অনিয়ন্ত্রিত কমিশন। একটা কোশ্চেনের সাথে আপনার কিন্তু অন্যটা কোশ্চেন জড়িত, আমি এই জন্য আপনাদের ধন্যবাদ দিব। আমি একটু আগে যখন বললাম সক্ষমতা, যে কোম্পানির তার কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার সক্ষমতা নাই, সেই কোম্পানি যে কোনো মূল্যে একটা ব্যবসা প্রকিউর করার চেষ্টা করবে। ক্লেম তার মাথায় আসবে না, তার ইনিশিয়াল তো আগে খাবার দিতে হবে। তো তার প্রথমে আসবে আমি মাসের বেতন আমার লোকজনকে কিভাবে দিব। এই জন্য বাজারে যেয়ে ওই 14.25% জায়গায় 40% কমিশন দিয়ে একটা ব্যবসা নিয়ে এসে আপাতত কিছু টাকা এনে আমি বেতন ভাতা দিই, এটা চেষ্টা করবে। সো সক্ষমতা এবং অনিয়ন্ত্রিত কমিশন দুইটা একটার সাথে জড়িত। অনিয়ন্ত্রিত কমিশন
কারা কারা জড়িত? বিমাকারী আমি, ব্যবসা প্রক্রিয়ার মধ্যে আপনাকে বেশি কমিশন দিব। আপনি যিনি বিমা কিনছেন, আপনি নিজের খরচ কমানোর জন্য আপনি জানেন এটা নৈতিক না, তারপর আপনি কমিশন নেবেন, এজেন্ট কমিশন কিন্তু এটা, বাট নিয়ে নিচ্ছেন আপনি ব্যবসা বিমা গ্রহীতা। এরপরে আসবে দুইটা হলো এই দুইটা স্টেক হোল্ডার, বিমা গ্রহীতা আর বিমাকারী। এরপরে আসবে হলো মার্কেট প্র্যাকটিস। আপনি একটা বিমাকারী বললেন আমি 14.25% বেশি কমিশন দিব না, আপনার কাছে কেউ আসবে না। এটা তো ব্যাংকের মতো না যে গ্রাহক আপনার কাছে ঘুরে আসবে, আপনি গ্রাহকের কাছে যাচ্ছেন। সো পুরা একসাথে সবাই মিলে যেদিন ডিসিশন নেবে আমরা কেউ 14.2% বেশি কমিশন দিব না, সেই দিন খালি এটা বন্ধ হইতে পারে। এখানে কর্তৃপক্ষ যতই কঠোর হোক, জরিমানা করুক, সবাই মিলে ঠিক না হলে, শুধু কর্তৃপক্ষ, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ফোরাম হলে হবে না, বিমা গ্রহীতাদের হইতে হবে। এবং এই অবস্থায় আমি বর্তমান কাঠামো নিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে মতামত বলছি, এখানে আমি মনে করি এই সবাইকে এক করে কবে যে আমরা নিয়ন্ত্রিত কমিশন দিতে পারবো এটা আসলে সুদূর পরাহত। সো বেস্ট ইজ নো কমিশন। সরকার যদি, আমাদের কর্তৃপক্ষ যদি এটা বিমা আইনে পরিবর্তন যাই করে করতে পারে যে দেয়ার ইজ নো কমিশন, কথাটা থাকবে না নন লাইফ বিমাতে, আমি মনে করি যে একেবারে দৃঢ়ভাবে মনে করি এই অনিয়ন্ত্রিত কমিশন থেকে আমরা বেরোয় আসতে পারবো। যখন কমিশন বলে কোনো কথাই থাকবে না, তখন তো কমিশন দেওয়া মানে একটা অপরাধ হয়ে যাবে। যিনি নিচ্ছেন উনিও বুঝবে এটা অপরাধ, যিনি দিচ্ছেন উনিও বুঝবে অপরাধ। এখন তো উভয়ই মনে করতেছে এটা তো আর অপরাধ না, আমি একটু কম বেশি করে নিই, এই কম বেশির কোনো মাত্রা নাই ভাই। তো এই জন্য কমিশন বন্ধ যদি আমরা করতে পারি, একদম বলতে পারি নো কমিশন, কোনো এক সময় কিন্তু হয়েছে কিছুদিন এটা। এবং আমাদের বর্তমানে যে ড্রাফট বিমা আইনের যে সংশোধনগুলো হচ্ছে, ওর মধ্যে একটা জায়গায় বলা আছে যে কর্তৃপক্ষ ইচ্ছা করলে কমিশন কম বেশি করার সক্ষমতার, মানে তাদের ক্ষমতা থাকবে। সো এই আইনের আলোকে তো আমরা কমিশন 0 ইজ অলসো এ পার্সেন্টেজ, 0 to 15 বলতেছি, আমরা তো 0 বলে দিই। আইন চেঞ্জ না করেও কিন্তু এটা সম্ভব। তা আইন চেঞ্জ না করে যদি সম্ভব হয় 0 কমিশন করলে আমি মনে করি নন লাইফ বিমা খাত রাতারাতি ঘুরে দাঁড়াবে বাংলাদেশে, কারণ এইটার সাথেই বাকি সব অপরাধগুলো জড়িত।